আইনজীবীদের সাথে কথা বলে, রাজনীতিকদের সাথে কথা বলে, দিল্লিতে গিয়েও আমি বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করে বুঝেছি বাঁচার কোনো রাস্তা নেই। রাজীব কুমার বাঁচবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচবেন না। গতকাল দেখলাম তিনি একটা বড় কবিতা লিখেছেন, কবিতাটা পড়লাম। রবীন্দ্রনাথের যেমন স্বদেশ পর্যায়, প্রেম পর্যায়, পূজা পর্যায়ের গান কবিতা হয়, তেমনি আমার মনে হয়েছে এই কবিতাটা সম্পূর্ণ একটা বিষাদ পর্যায়ের কবিতা। কপিল সিব্বল অসুস্থ হয়ে যাওয়ায় এই মামলার ডেট পিছিয়েছে, কিন্তু বাঁচার রাস্তা তৈরি হয়নি। ভোট হবে এপ্রিলের। এখন কিন্তু লড়াইটা বিজেপি কিন্তু হতে পারে প্রধান বিরোধী দল, কিন্তু আমি মনে করি এবারের বিধানসভা ভোটে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি নয়। এবার হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না যদি এক দফায় নির্বাচন হয়। কারণ প্রথমে বলি যে ওই যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কোট আনকোট সওয়াল করেছিলেন, সেদিন আমি দিল্লিতে উপস্থিত ছিলাম। আমি সুপ্রিম কোর্ট চত্বরেই ছিলাম। তারপরে তার আগে তিনি নির্বাচন কমিশন দপ্তরে গেছেন, প্রেস কনফারেন্স করেছেন, সব কিছুই আমি সামনে থেকে প্রত্যক্ষ করেছি। প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি আইনজীবী হিসেবে সওয়াল করেননি। যে কোনো আদালতে যে কোনো মামলাকারী তিনি আবেদন করতে পারেন যে আমি কিছু বলতে চাই হুজুর, তো সেইভাবে। এবার মুখ্যমন্ত্রী, একটা মুখ্যমন্ত্রী পদে থাকা মানুষ, তিনি যখন বলেন তখন হয়তো তাকে এইভাবে আমাদের মতো করে হুজুর আমাকে বলতে দিন বলতে হয় না, কিন্তু তবুও তাকে বলতে হয়েছে। তাকে বলতে হয়েছে 5 মিনিটের মধ্যে শেষ করবো, এবং তিনি যা যা বলেছেন সেগুলো কোনোটাই মানে আইনসম্মত কথা আমার মনে হচ্ছিল না। উনি বলছিলেন যে, আমি অবশ্য কোর্টের ভেতরে ছিলাম না, বাইরে থেকে লাইভটা দেখেছি, উনি বলছিলেন যে আধার কার্ডকে হুজুর আপনারা স্বীকৃতি দিয়েছেন। আদৌ সুপ্রিম কোর্ট আধার কার্ডকে স্বীকৃতি দেয়নি, বলেছে আধার কার্ড দিয়ে আবেদন করা যাবে, কিন্তু প্রমাণ ওই 13টির মধ্যে লাগবে। বলা হয়েছে অন্য রাজ্যে এমন কিছু নেওয়া হচ্ছে যেটা এই রাজ্যে নেওয়া হচ্ছে না। উনি বারবার বলেছেন যে ওই স্থায়ী বসবাসের যে সার্টিফিকেট সেইটা এখানে নেওয়া হচ্ছে না, এটা আদৌ ঠিক নয়। নির্বাচন কমিশনের যে সফটওয়্যার সেটা গোটা ভারতের জন্য একটা, সব জায়গায় একই উঠবে। এবার বলি 1999 সালের একটা আইন আছে এই রাজ্যে। এই রাজ্যে যাকে তাকে স্থায়ী বসবাসের সার্টিফিকেটটা দেওয়াই যায় না। সুপ্রিম কোর্ট যেটা বলেছে বা নির্বাচন কমিশন যেটা বলেছে, তাতে বলেছে আইন মাফিক যাদের কাছে স্থায়ী বসবাসের যে শংসাপত্র থাকবে তাদের মান্যতা দিতে হবে। আইনটা কি? আইনটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে এখানে থাকি, অতএব এখানকার কাউন্সিলরকে দিয়ে একটা লিখে নিলাম এখানে আমার বাসিন্দা, এটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একসময় করা যেত, এখন সেটাও করা যায় না। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট পেতে হলে তাকে প্রথমত, এটা আইনে উল্লেখ করা নেই, মূলত এটা অন্য রাজ্যের মূল বাসিন্দা তিনি পশ্চিমবঙ্গে আছেন তাদের জন্য, এটা আইনে বলা নেই, কিন্তু আইনটা যেভাবে ব্যাখ্যা করা আছে তাতে এটা স্পষ্ট হয়। মূলত অবাংলা ভাষীদের জন্য কি করতে হবে, তিনি যদি সেনাবাহিনী বা আধার সামরিক বাহিনীতে চাকরি পান, তখন একটা সার্টিফিকেট চাকরিতে যোগ দেওয়ার জন্য, আবেদন নয়, চাকরি পাওয়ার পর যোগ দেওয়ার জন্য একটা সার্টিফিকেট দিতে হয়, তাকে বলা হয় স্থায়ী বসবাসের শংসাপত্র। এটা কলকাতায় কালেক্টরেট দিতে পারেন, বিভিন্ন জেলাতে ডিএমরা দিতে পারেন, পুরসভার ওয়ার্ড তৃণমূল নেতা দিয়ে দিলে লালটু বল্টু এই সার্টিফিকেট দিলে চলে না। এইবারে এই সার্টিফিকেট কারা পাবেন, তার জন্য তাদের বাবা মাকে কমপক্ষে 15 বছর পশ্চিমবঙ্গে থাকতে হবে, তাদের স্থায়ী ঠিকানা থাকতে হবে, নিজস্ব জমি থাকতে হবে, অনেক কিছু। আমি যেটা জানি, আমার পরিচিত একজন সেনাবাহিনীর চাকরি পেয়েছিলেন, অবাঙালি অবশ্যই, আর তিনি যখন এই সার্টিফিকেটের জন্য আবেদন করেন তখন ডিবিআই তদন্ত করেছিল, তিনি যখন আবেদন করেছিলেন ডিআইবি তদন্ত করেছিল, ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে পুলিশ এসেছিল, এসে তার তদন্ত করে দেখা হয়েছিল তার সমস্ত দাবি দেওয়া ঠিক কিনা, তার সত্যি তিনি চাকরি পেয়েছেন কিনা, তার বাবা মা এখানে আছেন কিনা, কত বছর আছেন, এখানকার স্কুল কলেজে পড়াশোনা করেছেন কিনা, এসব দেখার পরে তবেই সার্টিফিকেট দেওয়া যায়। এটা কেন্দ্রীয় সরকারের নয়, নবান্নের আইন। এটা মানে যখন রাইটার্স বিল্ডিং ছিল তখনই বামামলের আইনটা তৈরি হয়। তো সেই আইনের বলে এই রাজ্যের সবাইকে তো সার্টিফিকেট দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট সেটাই বলেছে, অতএব মমতা সব বলেছেন। এবার মামলার তারিখ নানা কারণে পিছয়। এর আগে যেদিন শুনানি ছিল আমাদের আইপ্যাক মামলার, এখন আইপ্যাক মামলাটা আইপ্যাক মামলা নয়, আইপ্যাক মামলাটা এখন হয়ে গেছে ইডির তল্লাশিতে বাধা দেওয়া, তথা ইডির দাবি অনুযায়ী ইডির
যে তল্লাশি চলছে, প্রতীক জৈনের যখন জিজ্ঞাসাবাদ চলছে, সেখান থেকে ফাইল, ল্যাপটপ ইত্যাদি, মোবাইল ফোন, এগুলো ডাকাতি করে নিয়ে আসার মামলা, সেই মামলার শুনানি ছিল। এবার এই মামলার সেদিনকে মুখ্যমন্ত্রী তথা রাজ্য যেদিনকে হলফনামা দিয়েছিল, ইডি কেন সময় চেয়েছিল? ইডি দেখতে চেয়েছিল কি কি বলা হচ্ছে। সেখানে পরস্পর বিরোধী কথা হয়েছে। কি, মুখ্যমন্ত্রী যখন সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে এলেন, তখন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলেছিলেন, ওরা আমাদের দলের জিনিসপত্র নিয়ে নিচ্ছে, আমি কেড়ে নিয়ে চলে এসেছি, আমি নিয়ে চলে এসেছি, ওটা বীরাঙ্গনার মতো করে তিনি বলেছিলেন। কিন্তু হলফনামায় তিনি বলেছেন, আমি কিছু নিইনি হুজুর, আমাকে ওরা যা দিয়েছে তাই নিয়েছি, ওদের সিজ করা কোনো জিনিস নেই। এদিকে আদালতে সুপ্রিম কোর্টে ইডি জানিয়েছিল যে আদৌ প্রতীক জৈনের বাড়ি থেকে কোনো কিছু সিজ করা হয়নি, যা সিজ করা হয়েছে ওদিন আরো 10টা জায়গায় রেড হচ্ছিল, সেসব জায়গা থেকে নেওয়া হয়েছে। ফলে এই যে পরস্পর বিরোধিতা ধরা পড়ে গিয়েছে, এগুলো দেখার পর ইডি সময় নেয়, সময় নিয়েছিল এবং এটা জানিয়েছিল যে আমরা এটা দেখে তারপর আমরা মামলা সাজাবো। এবার আইনজীবীরা তো সব বোঝেন, কপিল সিব্বাল, মনু সিংভি, এরা অনেক দুধে আইনজীবী, যেমন করে ওদিকে তুষার মেহতা আছেন, এরাও তো বুঝেছেন। এবার কপিল সিব্বালের অসুস্থতা নিয়ে তো আমি সন্দেহ প্রকাশ করতে পারি না, কিন্তু এরকম নজির অতীতে আছে যে মামলাটা দুর্বল, তাই জন্য সময় কেনার জন্য অনেক সময় অনেক আইনজীবী তারা অসুস্থতা ইত্যাদি করে সময় নেন। আমি আবারও বলছি, কপিল সিব্বাল সেটা নেননি হয়তো, কিন্তু নেওয়া হয়ে থাকে। একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, আমি আজ বিজেপি নেতাদের সাথে কথা বলছিলাম যে এই যে মামলাটা পিছিয়ে গেল, তো লাভ কি? আমি নিজে বিশ্বাস করি সেটা, উনি যেটা বলেছেন সেইটা, যে পশ্চিমবঙ্গের মানুষ খুব ভুলো মনা। আমরা ভুলে গেছি আরজি করে কি হয়েছিল, আমরা ভুলে গেছি তামান্না খাতুনকে কিভাবে বোমার আঘাতে কৃষ্ণগঞ্জে মেরে ফেলা হয়েছিল, আমরা এরকম অনেক কিছু ভুলে গেছি এই রাজ্যে। তাই যত দেরি হয় তত মঙ্গল, তত বেশি করে মানুষের ভোট দিতে যাওয়ার আগে একবার মনে পড়বে যে এই 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 ঘটেছিল, তা নাহলে এখনই যদি কিছু হয়ে যায় না, মানুষ ভুলে যেতে বসবে। এমন করে আমরা ভুলে গেছি যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে যে টাকা নেওয়া হয়েছিল, আমরা রাত জেগে ভারত পাকিস্তান ম্যাচের মতো দেখেছিলাম বেলঘড়িয়ার ফ্ল্যাট না দক্ষিণ কলকাতার ফ্ল্যাট কোনটা এগিয়ে থাকে। তো এসব আমরা ভুলতে বসেছি, কিন্তু বাঙালি ভুলতে বসেছে। তো এটা যত দেরি হয় তত ভালো। এবং যদি ইডি, এই যদি কথাটা বলছি কারণ ইডি সিবিআই তাদের তদন্তের উপর আমি যে খুব ভরসা করি এরকম বলবো না, তারা যদি ঠিক মতো তদন্ত করে এবং তারা যদি সুপ্রিম কোর্টে মামলাটা ঠিক মতো লড়ে, তাহলে আমি আইনজীবীদের সাথে কথা বলে, রাজনীতিকদের সাথে কথা বলে, দিল্লিতে গিয়েও আমি বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করে বুঝেছি বাঁচার কোনো রাস্তা নেই। রাজীব কুমার বাঁচবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচবেন না, নন্দিনী আমাদের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনিও বাঁচবেন না। পুরো ব্যাপারটা, মুখ্যমন্ত্রী গেলেন মুখ্যমন্ত্রী হয়ে, তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, তারপরেও তাকে কেন ডিজি কে নিয়ে যেতে হলো, তারপরেও তাকে সিপি কে কেন নিয়ে যেতে হলো, মুখ্য সচিব কেন গেলেন, সব অনেক প্রশ্ন আছে। এবং আরো বড় কথা, যে বিষয়টা এখন ওঠেইনি সেটা হচ্ছে আইপ্যাকের সল্ট লেকের দপ্তর থেকে কি করে সরকারি ফাইল এলো, বাঁচার কোনো রাস্তা নেই, এটা পরিষ্কার কথা, এটা জলের মতো পরিষ্কার। এবং এটা দেখবেন যে ভাইপো বাবু, আমি বলি ওনাকে ওইভাবেই সম্বোধন করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো চুপ, দিল্লিতে উনি একটা মুখ কালো করে বিমর্ষ হয়ে বসেছিলেন। গতকাল দেখলাম তিনি একটা বড় কবিতা লিখেছেন, কবিতাটা পড়লাম, রবীন্দ্রনাথের যেমন স্বদেশ পর্যায়, প্রেম পর্যায়, পূজা পর্যায়ের গান কবিতা হয়, তেমনি আমার মনে হয়েছে এই কবিতাটা সম্পূর্ণ একটা বিষাদ পর্যায়ের কবিতা। এত বিষাদ কেন? কালকে সুপ্রিম কোর্ট যা বলেছে তাতে বিষাদের কারণ আছে। সুপ্রিম কোর্টে কমিশনের পক্ষে আইনজীবীরা বলেন যে রাজ্য কোনো নির্দেশ পালন করছে না, যাদের সাসপেন্ড করতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর টুকুও করছে না, প্রতিটি পদক্ষেপে অসহযোগিতা করছে। এরপরে মুখ্য নির্বাচন কমিশনের এই সওয়ালের পরে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমার কাছে এখানে লেখা রয়েছে নির্দেশটা, যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব, মানে সুপ্রিম কোর্ট দেবে নির্দেশ, ইচ্ছা মতো নবান্ন দিতে পারবে না, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা আমরা বরদাস্ত করব না, ইলেকশন কমিশন বলেছে। কাকে বলেছে? সেই রাজ্য সরকার, সেই মুখ্যমন্ত্রীকে যিনি বলেছিলেন এসআইআর হতে দেব না, এখনো যিনি ভন্ডুল করার কথা ভাবছেন।
একই সঙ্গে বলা হয়েছে এই বিষয়টি সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে, মানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাকি যে 12 জায়গায় হচ্ছে সব জায়গায় বুঝিয়ে দিতে চেয়েছে সুপ্রিম কোর্ট যে এসআইআর প্রক্রিয়ায় কোন রকম বাধা তারা সহ্য করবে না। কদিন আগে এসআইআর সংক্রান্ত ফর্ম পুড়িয়ে ফেলা হয়েছে এবং তার জন্য কোনো এফআইআর নেওয়া হয়নি, এই অভিযোগ উঠেছে। তার জন্য সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছেন। পদাধিকার বলে নতুন যিনি এসেছেন ডিজি, তাকে শোকেজ করেছে সুপ্রিম কোর্ট এবং বলেছে যে এই যে সাসপেন্ড করা হচ্ছে না কমিশন চাইলেও, এগুলো দেখুন, বিষয়টা দেখুন। যখন সাসপেনশনের পরামর্শ দেওয়া হয় তখন আইন অনুযায়ী রাজ্য নিশ্চয়ই জানে কি করা উচিত, এটা সুপ্রিম কোর্ট স্মরণ করিয়ে দিয়েছে। তাই তারা যারা দুহাত তুলে নাচছেন না, তারা ভুল করছেন। কপিল সিব্বল অসুস্থ হয়ে যাওয়ায় এই মামলার ডেট পিছিয়েছে, কিন্তু বাঁচার রাস্তা তৈরি হয়নি। আপনি বসছেন রাজনৈতিক সাংবাদিক, একদম রাজনীতি নিয়েই প্রথম থেকে সবকিছু বিশ্লেষণ করেছেন, রাজনৈতিক বিশ্লেষক তো বটেই। আমি বলবো পিনাকদা, আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে কোনো রায় যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আস্থাভাজন চিরকাল, যে সর্বোচ্চ আদালত ন্যায়ালয়, সেখান থেকে ন্যায় বিচার পাওয়া যায়। কিন্তু অনেক সময় আমরা দেখেছি আরজিকর আন্দোলনের সময় সাধারণ মানুষ এই কথা বলছে যে সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়ে আরজিকর মামলার মেরিট নষ্ট করে দিয়েছিল। এক্ষেত্রেও যে এই পিছিয়ে যাওয়া এবং সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে অ্যালাউ করা, বিরোধীরা একটা প্রশ্ন তুলে স্পষ্ট করে দিয়েছিল যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, কাল যদি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও সশরীরে এসে মানে সুপ্রিম কোর্টে উপস্থিত হন, সুপ্রিম কোর্টের কি সেই মর্যাদা রক্ষা হয়? সুপ্রিম কোর্ট কি পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করে দেওয়ার চেষ্টা করছে? একটা বিষয় স্পষ্ট, মুখ্যমন্ত্রী হিসাবে যখন তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, আইনজীবীদের পাশে দাঁড়াচ্ছেন, তিনি বলেন তার আইনজীবী হিসেবে তার সবকিছু আছে, তিনি একজন আইনজ্ঞ হতেই পারে, তার ডিগ্রি আছে, কিন্তু তিনি সওয়াল জবাব করবার জন্য সুপ্রিম কোর্টের মেম্বারশিপ ইত্যাদি তার নেই, সেটা প্রমাণিত হয়ে গেল। তো সেসব তার নেই বা তিনি কন্টিনিউ করেননি, এককালে হয়তো ছিল, আমি জানি না, অনেকে বলে কোনো কালেই ছিল না। কিন্তু আইন বিচারপতিদের বিরুদ্ধে ক্ষোভ ওগড়ানো এ রাজ্যে কিছু নতুন নয়। এ রাজ্যে বাম আমলেও বিচারপতি লালা ছিলেন, বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, সিপিএম স্লোগান তুলেছিল। এখানেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় বা পরবর্তী ক্ষেত্রে অমৃতা সিনহা যখন কঠিন রায় দিয়েছেন, তখন তৃণমূল যাচ্ছে তাই বলেছে। এ রাজ্যে এরকম নজির আছে যে বিচারপতির বাড়িতে পোস্টার মারা হয়েছে, বিচারপতির স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিচারপতিরা মামলা ছেড়ে চলে গেছেন, এরকম প্রচুর নজির রয়েছে। এগুলো তৃণমূল আমলে হয়েছে। তো মুখ্যমন্ত্রী সেদিন যে হাজির ছিলেন, এটা প্রধানমন্ত্রী না, সংসদেও বলেছেন, রাজ্যসভায় বলেছেন, আসলে মুখ্যমন্ত্রী হিসেবে বিচার ব্যবস্থার উপর তিনি চাপ তৈরি করতে গিয়েছিলেন। বিচারকরা সেই চাপে কিছু হননি, কিন্তু তারা বলেছে ঠিক আছে একজন আসতেই পারে, এতে তো গণতন্ত্রের ভালো হয়, অন্য একটা মামলায় বলেছে, কিন্তু উনি আসলে চাপ তৈরি করতে গিয়েছিলেন। রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য নিয়ে অনেকে বলছেন উনি তো মমতা ব্যানার্জির নাম নেননি। তো একটা শিষ্টাচার আছে, কোনো সংসদে কোনো অধিবেশনে যিনি মেম্বার নন তার নাম সংসদে নেওয়া যায় না, তাই তিনি তৃণমূল বলে বলেছেন, কিন্তু স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে। এই রাজ্যে হয়, এই রাজ্যে মুখ্যমন্ত্রী নবান্নে বসে সরাসরি প্রধানমন্ত্রীর নামে যা খুশি তাই বলেন, তার স্ত্রীকে, তার মা, অনেক কিছু বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কখনো যিনি অনুপস্থিত এবং যিনি সদস্য নন তার নামে কিছু বলতে পারেন না, তাই বলেননি। এখানে প্রশ্ন হচ্ছে যে মামলা আরজি করের বিষয়টা যদি হয়, আরজি করের সময় গোটা রাজ্যে একটা এনার্কি তৈরি হয়েছিল। ভারত একটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এই রাজ্যটা বাংলাদেশ নয়, নেপাল নয়, শ্রীলঙ্কা নয়, যেখানে গণ অভ্যুত্থান একটা এনার্কিকে প্রশ্রয় দেওয়া হবে। এরকম করে যখন সংবিধান একটা সংকটের মধ্যে, তখন সাংবিধানিক সংস্থা সুপ্রিম কোর্ট কর্তব্য পালন করে সেই মামলায় হস্তক্ষেপ করে। মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে হয়নি, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হিসেবে ভাবে এই মামলার একটা কি বলবো যে তদন্ত যাতে ঠিক পথে যায় তাদেরকে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু আমি বলছি সুপ্রিম কোর্ট নয়, যারা অভিযোগ করছেন সুপ্রিম কোর্ট মামলাটাকে লুজ করে দিয়েছে। আসলে আমরা বাঙালিরা আরজি করের বোনটাকে ভুলে গেছি। আমরা সেই 14ই আগস্টের রাত, 15ই আগস্টের রাত, 16ই আগস্টের রাত যে রাত জেগেছিলাম, তারপর সেটা উইকেন্ড প্রোগ্রাম হয়ে গেল, তারপর আস্তে আস্তে আমরা ভুলে গেছি, আমরা পুজোয় মেতেছি, তারপর আরেকটা পুজো চলে গেছে, আমরা কার্নিভাল দেখেছি,
মুখ্যমন্ত্রী প্রচুর টাকা দিয়ে দিয়েছেন কমিটিগুলোকে, আমরা ভুলে গেছি আসলে সুপ্রিম কোর্ট কিছু করতে পারে না, কেউ কিছু করতে পারে না যদি মানুষ চায়, কিন্তু এই রাজ্যের মানুষ তো ভুলে যাই আমরা বড়। নির্বাচনের আগেই একের পর এক তারিখ পিছনে, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত বিলম্ব? না না, এটা এবার বলা উচিত নয়। বারবার বললাম না যে কপিল সিব্বল অসুস্থ হয়েছেন, তুষার মেহতা যার জন্য সময় চেয়েছিলেন সেই সময়টাকে বলা যায় ওটা একটা স্ট্র্যাটেজিক্যাল টাইম আউট নিতে হয়, যে আমি এখন আপাতত একটুখানি টাইম আউট নিলাম, খেলার মতো আর কি, যে আমি একজন নিয়ে একটু স্ট্র্যাটেজিটা ঠিক করে নিচ্ছি, এটা আলাদা। কিন্তু একজন আইনজীবী, দেশের একজন স্বনামধন্য আইনজীবী, তিনি অসুস্থ হয়ে গেছেন বলে ডেট পিছিয়েছে, এটা নিয়ে আমি মানে সমালোচনা করতে বা সন্দেহ প্রকাশ করতে চাই না, করা উচিত নয়। এই মামলা কি 2026-এর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিতে বড় একটা ধাক্কা দেবে? দিয়ে দিয়েছে অলরেডি ভাবমূর্তিতে ধাক্কা দিয়ে দিয়েছে, মানুষ কিছু বিশ্বাস করছে না। আমি তোমাদের ক্যাম্পেইন কলিং মিডিয়ার কালকে একটা ভিডিও দেখছিলাম, সেখানে বহু মানুষের সঙ্গে কথা বলে হয়েছে, প্রত্যেক মানুষ এই বাজেট নিয়ে ভাতাকে ভিক্ষা বলছেন, বলছে বাংলার কি পরিচয় হবে। সবাই বলতে শুরু করেছেন যে মানুষের ভাবা উচিত কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না। ভাতাটা বড় কথা না, ভাতা দেওয়ার ওটা কথা না, কথা হচ্ছে আমরা বেকারের ভাতা দিচ্ছি, এতে খারাপ দিন আর কি হতে পারে রাজ্যে। আমাদের এগুলোকে বদলাতে হবে, না বদলালে আমরা ভাতা নিচ্ছি, এরপরে চপ মুড়ি আমাদের প্রত্যেকুন রাজ্য কি দিয়েছে, প্রত্যেক মোড়ে একটা চায়ের দোকান, একটা চপের দোকান, একটা লটারির দোকান, দেখেন প্রত্যেকটার মোড়ে না এইগুলো রয়েছে। রাজ্যকে তৃণমূল সরকার এই তিনটে জিনিসই দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। এটা কি ভাতা নয় তো কি? অবশ্যই মাননীয় যেটা দিচ্ছে সেটা আমাদের হকের টাকা দিচ্ছে, আমরা যেগুলো ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা উনি ভাতা হিসেবে দিচ্ছেন। উনি কি ওনার 14 গোষ্ঠীর টাকা না, ওনার বাপের টাকা না, ওনার নিজের রোজগারের টাকা দিচ্ছেন? একবার হিসাব করে দেখুন, দেখান তো উনি একটা পয়সা উনি দিচ্ছেন না ওনার এগুলো ভাতা। পুরো আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজকে পুরো একদম পথে বসিয়ে দিচ্ছে, না আছে কোনো চাকরি, না আছে কোনো কিছু। ওনাকে এখন আমরা চাই না, এই ক্ষমতা উনি থাকুক, পরিষ্কার কথা, উনি পদত্যাগ করুক। এই সবকিছু তো মুখ্যমন্ত্রী, তিনি তো 294 কেন্দ্রে প্রার্থী হন, তিনি নন্দীগ্রামে হেরেছিলেন, বাকি যে জায়গায় জিতেছিল তৃণমূল তিনিই তো জিতেছেন, তাহলে তার ভাবমূর্তিতেই তো আঘাত লাগছে, গেছে নেই আর। এগিয়ে আসছে নির্ঘণ্ট মার্চের প্রথম সপ্তাহতেই একদম বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, এপ্রিলের প্রথম সপ্তাহতেই হতে পারে নির্বাচন, 1 বা 2 দফায় নির্বাচন প্রস্তুতির সম্ভাবনা রয়েছে। এই টাইম লাইন কি শাসক দল না বিরোধীদের পক্ষে বেশি অনুকূল যাবে? না, এখানে বলা উচিত যে 28শে ফেব্রুয়ারি বলছে যে নির্বাচন কমিশন তালিকা ঘোষণা করবে, তারপর নতুন ভোটারদের সংযোজন ইত্যাদি হতে হতে আমার যেটা হিসাব তাতে মার্চেরও প্রথম সপ্তাহটা চলে যাবে, তারপরে ভোট ঘোষণা। ভোট হবে এপ্রিলের প্রায় শেষের দিকে, 1 দফায় ভোট হবে, 5ই মে পর্যন্ত সাংবিধানিকভাবে আমাদের সরকার গঠনের সময় আছে। কিন্তু আমার মনে হয় নির্বাচন কমিশন চাইবে এপ্রিলের মধ্যেই ভোট গণনা শেষ করতে, তারপর সরকার করতে যেটুকু সময় লাগে। বিষয়টা হচ্ছে যদি মানুষ পরিবর্তন চায়, মানে পরিত্রাণ চায়, পরিবর্তন শব্দটা আর এখানে প্রযোজ্য নয়, তাহলে সেটা কবে ভোট হচ্ছে কবে হচ্ছে না তার উপর কিছু নির্ভর করে না। কে সাফল্য পাবে, বিজেপি পাবে, সিপিএম পাবে, কংগ্রেস পাবে, আমার বিবেচ্য নয় বিষয়টা। এখন বিবেচ্যটা বিষয় হয়ে গেছে, এখন কিন্তু লড়াইটা বিজেপি কিন্তু হতে পারে প্রধান বিরোধী দল, কিন্তু আমি মনে করি এবারের বিধানসভা ভোটে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি নয়, তৃণমূলের প্রতিপক্ষ বাংলা, তৃণমূলের প্রতিপক্ষ এই রাজ্যের হিন্দুরা, তৃণমূলের প্রতিপক্ষ এই রাজ্যের যুবকরা, যাদেরকে যুবশ্রীর নাম করে যে ভাতার ঘোষণা করা হয়েছিল সেটা নতুন মোড়কে এনে যুব সাথী বলে ঘোষণা করা হচ্ছে। এবারের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে বাংলার মহিলাদের, যাদেরই অঙ্গ নির্ভয়া নির্যাতিতার মৃত্যু, তামান্না খাতুন, বারবার আমি তামান্নার কথা বলি, তামান্না গ্রামের মেয়ে, তামান্না মুসলিম ঘরের শিশু, তার মৃত্যু নিয়ে এত রাজনীতি হয়নি, কিন্তু আমার কাজে লাগে কেন? তামান্না কোনো অন্যায় করেনি, ও রাজনীতি বুঝতো না, ওর বাবা কাকারা হয়তো একটু কম দুধের গাই, কম দুধ দেয়, তার জন্য কৃষ্ণগঞ্জে জেতার পরেও ওদের পাড়ায় বোমাবাজি করেছিল তৃণমূল, এবং তাতে তামান্নার মৃত্যু হয়। আমার তামান্নার মৃত্যু আমাকে বেশি কাঁদায়, বেশি ভাবায়। তো এবারের লড়াইটা আসলে তৃণমূলের বিরুদ্ধে বাংলার লড়াই, তৃণমূলের বিরুদ্ধে হিন্দুদের লড়াই, তৃণমূলের বিরুদ্ধে যুবকের, নারীর, সকলের লড়াই। এবং এই লড়াইয়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জয় হবে
না তৃণমূল জিতবে এটা বিবেচ্য, বিজেপি জিতবে কিনা এখানে বিবেচ্য নয়। এক বা দু দফায় যদি নির্বাচন সম্পন্ন হয় পিনাকদা, বাহিনী মোতায়েন এবং রোটেশন কিভাবে হবে? এক দু দফা মানে কি হাই রিস্ক ইলেকশন? আপনি তো বহু নির্বাচন কভার করেছেন, কি বলবেন? দেখুন, এবার হচ্ছে মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না যদি এক দফায় নির্বাচন হয়। কারণ আমার মনে আছে 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথমবার শপথ নিলেন, সেবার 6 দফায় ভোট হয়েছিল। সেটা ছিল ইউপিএ আমল। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও ইউপিএ এর সঙ্গে, তিনি তখন সাংসদ, কেন্দ্রের মন্ত্রী, সেই সময়ে রেলমন্ত্রী তখন, সেই সময় কিন্তু 6 দফা ভোট নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেননি। পরের বার 7 দফায় ভোট হয়েছিল 2016, তিনি শক্তিশালী ছিলেন, কিছু বলেননি। 2021-এ যখন 8 দফায় ভোট হলো, তখন মুখ্যমন্ত্রী সরব হন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে 42টা লোকসভার রাজ্য, আর তামিলনাড়ু হচ্ছে 39টা লোকসভার রাজ্য। তাহলে তামিলনাড়ু অনেক ছোট তুলনায়। তামিলনাড়ুতে যদি 1 দফায় বিধানসভা ভোট হয়, তাহলে এই রাজ্যে কেন 8 দফায়? ঠিক আছে, এবার নির্বাচন কমিশন 1 দফায় করবে। আসলে না, পুরোটাই ছিচকাদুরের ব্যাপার ছিল। 8 দফায় ভোট হলে কি হয় অভিযোগ, আমি বলছি না, এবং এটা হয়, সেটা হচ্ছে উত্তরবঙ্গে যারা দুষ্কর্ম করলো তারাই শিফট করে চলে আসে মধ্যবঙ্গে, মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একটা টিম আছে, সেই টিমটা কাজ করে। আইপ্যাকেরও টিম ওই রকম আছে, যে পুরো টিমটা একসাথে না, প্রথম দফার ভোট হয়ে গেল, আবার দ্বিতীয় দফার জায়গায় তারা চলে গেল, দ্বিতীয় দফাটাকে ম্যানেজ করে নিয়েছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা তৃণমূল করতে পারবে না। কম দফায় নির্বাচন মানে কি দ্রুত ফল? রাজনৈতিক প্রভাব কি করতে হবে? না না না, দ্রুত ফলের কোনো প্রশ্ন নেই। একদিনে যদি ভোট হয় তাহলেও কাউন্টিং একদিনে হবে, 8 দফায় হলেও কাউন্টিং একই দিনে হবে। বিষয়টা হয়ে যায় যে পশ্চিমবঙ্গ ছাড়া যদি 1 দফায় ভোট করা যায়, সরকারের খরচ কমে, কমিশনের খরচ কমে, অনেক দিন ধরে স্কুল কলেজগুলোকে নিয়ে রাখা। কারণ প্রথম দফায় যেখানে ভোট হয়ে গেল, তার জন্য যে স্ট্রং রুম তৈরি হলো, সেই স্কুল বা কলেজটা রিজার্ভ হয়ে গেল। দ্বিতীয় দফা হয়ে গেল, 8ম দফায় গিয়ে ভোট হলো, তারপরে কাউন্টিং শুরু হলো, এবং এতে অনেক ঝুঁকি, নিরাপত্তার ব্যবস্থা, অনেক কিছু, অনেক ঝুঁকি। 1 দফায় হলে যেদিন ভোট হলো তার 2-3 দিনের মধ্যে কাউন্টিং হয়ে গেল। এখানে খরচ কম হয়, নিরাপত্তার ঝুঁকি কম, এবং কমিশন, সেনা, আধা সেনা সকলে। এবার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও কিন্তু এত আধা সেনার দরকার হয় না, এখানে বুথে বুথে আধা সেনা দরকার। এবার যদি 1 দফায় ভোট হয়, তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এত আধা সেনা কোথা থেকে পাওয়া যাবে? একটা সৌভাগ্য বা দুর্ভাগ্য, বাঙালি হিসেবে তো লজ্জার, যে বিহারেও এক সময় বিমারু রাজ্য যেগুলো ছিল, তাদের কোথাও কোনো মানুষের মৃত্যু হয় না, আমরা রক্তপাত ছাড়া আমরা ভোট দিতে পারি না। আমরা ভোট দিতে গেলে গর্বের কালি আমাদের এখানে বাঁ হাতে লাগে, কিন্তু বাংলার দুহাতে ভোট মানেই রক্ত লেগে থাকে। একদমই। এই রক্ত লেগে থাকা থেকে মুক্তি পেতে গেলে আধা সেনা দরকার। অন্য রাজ্যগুলোর যেগুলোর এই সময় ভোট আছে, সেখানে অত সেনা, আধা সেনা দরকার হবে না। তাই আশা করি নির্বাচন কমিশন বাংলায় বেশি করে আধা সেনা নিয়ে আসবে, তবেই 1 দফায় ভোট গণনা এবং হলেও হতে পারে সুষ্ঠু নির্বাচন। এবার আমি পিনাকদা একদম সর্বশেষ প্রশ্নে আসবো আপনার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে পিনাকদা? শুভেন্দু অধিকারী একটু আগেই বলেছেন তৃণমূল 100-র নিচে নামছে, বিজেপি 200 সিট পাবে। আপনিও কি সমর্থন করেন? শুভেন্দু অধিকারীর কি বলেছেন আমি শুনেছি, কিন্তু সেটাকে সমর্থন করা না করাটা আমার বিষয় না, কারণ উনি একজন রাজনৈতিক নেতা, বিরোধী দল নেতা, উনি অন্যরকম অঙ্ক করছেন। তার বলার মধ্যে তার কর্মীদের উজ্জীবিত করার বিষয় থাকে, অনেক কিছু থাকে, সেটা আমি যাব না। কিন্তু আমি খালি একটাই কথা বলবো, রাজ্যের পরিস্থিতি পরিত্রাণের জন্য অনুকূল, সেই ভোটটা কোথায় যাবে, কারা পাবে, সেটা সমীক্ষা বলে দেবে। শুভেন্দু অধিকারী বলতে পারেন তার সমীক্ষা যদি ঠিক হয় তাহলে ভালো, কিন্তু এটুকু আমি বলছি যে মানুষ যেভাবে পরিত্রাণ চাইছেন, নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, যদি সুষ্ঠুভাবে করা যায়, সবকিছু করা যায়, তাহলে তৃণমূলের কপালে অশেষ দুঃখ আছে। কারণ পরিবর্তনের পক্ষে, পরিত্রাণের চাহিদায় বাংলা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।